শফু ভাই সহ সভার সভাপতি, আসসালামু আলাইকুম। আমরা জানি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কিভাবে শেখ হাসিনা নির্যাতনের শিকার হয়েছিলেন। আজকে তার জন্য আমরা সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করতে যাচ্ছি, কিন্তু আমরা এও জানি আমরা অনেক দুশ্চিন্তায় ছিলাম। একাধিকবার জাতীয়ভাবে সারা বাংলাদেশে তার জন্য আমরা দোয়া করেছি। আমরা মনে করি মহান আল্লাহ রব্বুল আলামিন এদেশের 18 কোটি মানুষের যে কান্না, যে মনের বাসনা, সেটা বুঝতে পেরেছেন এবং তা কবুল করেছেন বলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসা শেষে আজকে আমাদের মাঝে ফিরে এসেছেন। আমরা জানি আমাদের নেতা বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি কি নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশ থেকে লন্ডনে গিয়ে চিকিৎসা নিয়ে আজকে উন্নত চিকিৎসার কারণে আমাদের নেতৃত্ব দিতে সক্ষম হচ্ছেন। তার নেতৃত্বে গত 17 বছর আমরা বিএনপির রাজপথে ছিলাম। আমাদের এখানে যারা আজকে মহাসচিব আমাদের অসুস্থ হয়ে তিনি চিকিৎসাধীন আছেন, আমরা জানি তিনিও প্রায় 400-র উপরে মামলা নিয়ে প্রতিদিন জেল জুলুম খেটেছেন, যে কারণে মহাসচিব অসুস্থ। আমাদের মাঝে হাবিবুর নবী খান সোহেল ভাই আছেন, যিনি সর্বোচ্চ মামলার আসামি ছিলেন। আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, অনেকেই দেখেছেন ম্যাডামের একবার অসুস্থতার কারণে ঝালকাঠি দোয়া করতে গিয়ে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছিলাম মসজিদ থেকে নামার সাথে সাথে আওয়ামী সন্ত্রাসীরা আমির হোসেন আমুল লেলিয়ে দেওয়া ছাত্রলীগ যুবলীগ আমাকে নির্মমভাবে সেদিন মৃত্যুর মুখে, আমি এক ধরনের নিউজ এসেছিল যে আমি মারা গেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। তাই আজকে আমরা এই আলেম ওলামাদের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইব, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাতে সম্পূর্ণ সুস্থ হয়ে আবার আমাদের মাঝে 1991 সালে যেভাবে নেতৃত্ব দিয়েছেন, 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত যেভাবে নেতৃত্ব দিয়েছেন, 2001 সালে যেভাবে সফল সরকার প্রধান ছিলেন, আগামী দিন বাংলাদেশে আবার এদেশে 18 কোটি মানুষের নেতৃত্ব তিনি দিবেন। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে হাত তুলে দোয়া করব, আমাদের নেতা তারেক রহমানকে যেভাবে নির্যাতন করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল, আল্লাহ বোধহয় এদেশের 18 কোটি মানুষের সেবার জন্য তাকে আমাদের মাঝে এখনো বাঁচিয়ে রেখেছেন। আমরা তার দূরদর্শী নেতৃত্ব দেখেছি। তিনি ইতিমধ্যেই সর্বোচ্চ সংস্কার 31 দফা, রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়ে আগামীর বাংলাদেশ উন্নত বাংলাদেশ করার যে আকাঙ্ক্ষা, যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি হিসাবে আমাদের নেতৃত্ব দিচ্ছেন, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার দীর্ঘায়ু কামনা করব। দলের দুঃসময় আমাদের অত্যন্ত যোগ্য মহাসচিব, যিনি বারবার কারারুদ্ধ হয়েছেন, অসুস্থ ছিলেন, তার মধ্যেও আত্মসমর্পণ করেননি। এই পার্টি অফিসে তাকে আসতে দেওয়া হয়নি। আমরা দেখেছি পুলিশের কি বাজে ব্যবহার, কি বাজে অবস্থান তার উপরে বারবার করেছিলেন। আমরা যখন জেলে গিয়েছি, জেল থেকে আমি বের হয়েছি, আমাদের আজকের প্রধান অতিথি ডক্টর মঈন খান স্যার আমার বাসা পর্যন্ত গিয়েছেন, আমাদের প্রত্যেকটা নেতা কর্মীর বাসায় গিয়ে আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন যে আগামীর বাংলাদেশ তারেক রহমানের বাংলাদেশ হবে। সেই আশা নিয়ে আমরা যে আন্দোলন করে আজকে সফল হয়েছি, আমরা যেন খুব দ্রুতই আমাদের নেতা তারেক রহমানকে আমাদের মাঝে পাই, তার জন্য দোয়া করব। সেই প্রত্যাশা রেখে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আমাদের মনোবাসনা, আমাদের বিএনপি যাতে আগামী দিনের ক্ষমতায় আসতে পারে, তার জন্য সকলের প্রতি দোয়া করব এবং সাধারণ মানুষের প্রতি আমরা আপনাদের সকলের মাধ্যমে আহ্বান জানাবো। এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ রফিকুল ইসলাম জামাল ভাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের আপনাদের সকলের পরিচিত, যিনি রাজপথে আন্দোলন করতে গিয়ে খুনি হাসিনার লেলিয়ে দেওয়া সন্ত্রাসী পুলিশ বাহিনী দ্বারা গুলি খেয়েও বেঁচে আছেন। আপনারা লক্ষ্য করেছেন আমাদের সেই গয়েশ্বর দাস সহ পুরান ঢাকায় আন্দোলনে কিভাবে সালাম ভাইয়ের উপর অত্যাচার করা হয়েছে। সেই বিএনপির পরীক্ষিত নেতা, দুঃসময় বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ভাই, অন্যতম যুগ্ম মহাসচিব বিএনপি, ওনাকে বক্তব্য দেওয়ার জন্য সবিনয় জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম।
আজকের এই দোয়া মাহফিলের সংক্ষিপ্ত এই সভায় সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন আমাদের এই দলেরই প্রিয় অভিভাবক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ, সাবেক মন্ত্রী এবং আমাদের দলের এই জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, একজন স্পষ্টবাদী বক্তা, আমাদের দুর্দিনের দুঃসময়ে যিনি দলের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত খবর রাখতেন, সেই প্রিয় নেতা ডক্টর আব্দুল মঈন খান উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব, সাবেক ছাত্র নেতা হাবিবুন নবী খান সোহেল, যিনি এই জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব অবস্থায় এখানে বিশেষ অতিথি হয়ে আছেন সাবেক ছাত্র নেতা, ঢাকা কলেজের সাবেক ভিপি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরদুল্লি সব্বু, ধর্ম বিষয়ক সম্পাদক যিনি ইতিপূর্বে বক্তব্য রেখেছেন, তিনিও মৃত্যুর হাত থেকে বেঁচে আসছেন। তা নিজ এলাকায় একটি মিছিল করতে গিয়ে তার উপর যে পৈশাচিক আক্রমণ হয়েছে এবং আপনাদের এই ধর্ম বিষয়ক সম্পাদক প্রিয় নেতা রফিকুল ইসলাম জামান এবং আমাদের এই সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট আবুল হোসেন সহ এই সংগঠনের নেতৃবৃন্দ, বক্তব্য আসলে রাখার কিছু নাই। দেখতে দেখতে 17 বছর পার হয়ে গেল। অনেকের যৌবন কাল থেকে বৃদ্ধ বয়সে চলে আসছেন, অনেক বৃদ্ধ মৃত্যুর মুখোমুখি হয়েছেন। সমস্ত কিছুর মূলে ছিল একটি ফ্যাসিস্ট সরকারের দখলদারিত্বের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, যেমন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার আগমন স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনের সময় তিনি রাস্তায় নেমে বলেছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য স্বৈরাচারী শেখ হাসিনার পতন, স্বৈরাচারী এরশাদের পতন না হওয়া পর্যন্ত তিনি ঘরে ফিরে যাবেন না। ঠিক তাই হয়েছে। স্বৈরাচারী এরশাদের পতন ঘটিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছিলেন বেগম খালেদা জিয়া এবং সে তার বিরুদ্ধে দেশে বিদেশে ষড়যন্ত্র করে একাগ্র সরকারের মধ্য দিয়ে আরেকটি 9 সালে নির্বাচন হয়েছিল, যেটা পরিকল্পিত এবং সমস্ত কিছু দেশে বিদেশি ষড়যন্ত্রকারীরা এটা করেছিলেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধ্বংস করে দিয়ে সমূলে যেন আর যেন বাংলাদেশে গণতন্ত্র না থাকে। ওই ফ্যাসিস্ট শেখ মুজিব, স্বৈরাচারী শেখ মুজিব যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে সমস্ত দল ধ্বংস করে দিয়ে বাকশাল কায়েম করেছিলেন, সে ঠিক তারই আদালতে এই বাংলাদেশের শাসন ব্যবস্থা চলবে একটি কুক্ষিগত সরকারের মধ্য দিয়ে, সেগুলো শেখ হাসিনা। সেই শেখ হাসিনার মধ্য দিয়ে বিগত নির্বাচন হয়েছে, 14 সালে নির্বাচন, 18 সালে নির্বাচন, কোন নির্বাচনে কিন্তু আমাদের দেশের বেগম খালেদা জিয়া পরিষ্কার বলেছেন যে জনগণ যে ভোটে অংশগ্রহণ করতে পারে না, যেখানে যেতে পারে না, সেখানে বেগম খালেদা জিয়া কোনো নির্বাচনের প্রতি তার আস্থা এবং বিশ্বাস নাই। যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত তিনি আন্দোলন সংগ্রামে থাকবেন। এ কারণে তাকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে নেওয়া হয়েছে, তাকে সাজা দেওয়া হয়েছে। তার সেই সাজা চলাকালীন অবস্থায় তার পরিবার এবং দলের পক্ষ থেকে আমরা কতবার চেষ্টা করেছি, বলেছি তাকে একটু সুচিকিৎসার জন্য যেতে দেওয়া হোক বিদেশে, কিন্তু দেয়নি যেতে। সমস্ত মূল্য ছিল পরিকল্পিতভাবে নেওয়া এবং জেলের মধ্যে রেখেই বেগম খালেদা জিয়াকে হত্যা করা। আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, তিনি আমাদের মাঝে এসেছেন এবং এই তত্ত্বাবধায়ক সরকার, এই সরকার প্রতিষ্ঠা হয়েছে একটি মাত্র স্লোগানের মধ্য দিয়ে। সে স্লোগানটা কি? স্লোগানটা হলো একটি গণতান্ত্রিক সরকার রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য তত্ত্বাবধায়ক সরকার।
যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য খালেদা জিয়া কারাগারে গিয়েছেন, যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে ইলিয়াস আলী সহ প্রায় 5,000 নেতা কর্মী খুন হয়েছেন, গুম হয়েছেন, যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে প্রায় 60 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এখানে আমাদের স্বেচ্ছাসেবক বিষয় সম্পাদক, তাকে 6 বছর সাজা দেওয়া হয়েছে। এখানে আমাদের যুগ্ম মহাসচিব, তাকেও সাজা দেওয়া হয়েছে। আমি নিজেও সাজার মুখোমুখি ছিলাম। অর্থাৎ সমস্ত দেশটাকে, সমস্ত গণতন্ত্রকে, সমস্ত সার্বভৌমতাকে ধ্বংস করে দিল শেখ হাসিনা। সর্বশেষ তারেক রহমানের নেতৃত্বে এই স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। সেদিন তারেক রহমান যদি আপোষ করতেন, তাহলে তার আজকে এই এতটি বছর, এই 17টি বছর তার দেশান্তর হয়ে নির্বাসনে থাকতে হতো না। তিনিও কোনো আপোষ ফর্মুলা করেন নাই। যেমন করে বাবার আদর্শকে ধরে রেখেছেন, মায়ের আদর্শকে ধরে আজকে জাতিকে মুক্ত করেছেন। 5ই আগস্টে সেই দেশে আমাদের ছাত্রজন অধিকার মধ্যে দিয়ে, তার নির্দেশের মধ্যে দিয়ে জাতি আজকে মুক্ত হয়েছে। আমরা সে কারণে বলতে চাই, আজকে তত্ত্বাবধায়ক সরকারকে সমস্ত কিছুর মূলেই ছিল একদলীয় শাসন ব্যবস্থা বিরুদ্ধে অবস্থা নিয়ে আমরা বহুদলীয় গণতন্ত্রের জন্য আমরা তত্ত্বাবধায়ক সরকারের জন্য রাস্তায় নেমেছিলাম। সর্বশেষ তাই হচ্ছে। তাই প্রফেসর ইউনূসের প্রতি অনুরোধ রাখবো যে এখানে অনেক কথা বলেছেন, আমরা বলতে চাই আপনার আগমন হয়েছে, আপনাকে জাতি এবং আমরা সর্বদল মিলে আপনাকে ক্ষমতায় দিয়েছি একটি নির্বাচনের জন্য। এখন অনেক ষড়যন্ত্র হচ্ছে, দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে এই সরকারের বিরুদ্ধে, এই বাংলাদেশের বিরুদ্ধে। তাই দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দিন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুল সালাম আজাদ ভাইকে। আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের সাবেক সদস্য সচিব, বিশিষ্ট শিক্ষা অনুরাগী অধ্যক্ষ আলহাজ মাওলানা নজরুল ইসলাম তালুকদার ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। প্রিয় নেতৃবৃন্দ, আমরা আমাদের আলোচনার একটা পর্যায়ে এসেছি। এই পর্যায়ে যিনি আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন, ওনার সম্পর্কে আমি কোনো ডিজিগনেশন বলবো না। শুধু একটি কথা বলতে চাই, একজন ছোট আইনের ছাত্র হিসাবে, আইনজীবী হিসাবে, স্বৈর শাসকের খুনি হাসিনা একজনের কাছে হার মেনেছেন। তার নাম হচ্ছে হাবিবুন নবী খান সোহেল। প্রশ্ন করতে পারেন কেন পেনাল কোর্টে এবং ফৌজদারি আইনে আর কোনো ধারা খুঁজে পাচ্ছিলেন না হাবিবুন নবী খান সোহেলের বিরুদ্ধে মামলা দিতে? এই জায়গায় খুনি হাসিনা পরাজিত হয়েছে। সেই বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, যুগ্ম মহাসচিব, আমাদের শ্রদ্ধেয় নেতা, যার কাছ থেকে রাজনীতির অনেক টপিক শিখেছিলাম, জনাব হাবিবুন নবী খান সোহেল ভাইকে আজকের এই অনুষ্ঠানে কিছু বলার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দোয়া মাহফিল এবং আলোচনা সভার সংগ্রামী সভাপতি, জাতীয়তাবাদী উলামা দলের সংগ্রামী আহ্বায়ক সেলিম ভাই, এখানে প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন, আপনারা হয়তো তার একটা পরিচয় জানেন, দেশ বরেণ্য রাজনীতিবিদ, কিন্তু আমরা তার ছাত্র হিসেবে ওনার আর একটি পরিচয় জানি, উনি একজন দেশ বরেণ্য পদার্থবিদ। আমরা যখন প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা বিভাগে ভর্তি হলাম, তখন অনেকেই বলতো, জানো এই ডিপার্টমেন্টে মঈন স্যারের মতো শিক্ষক আছে। উনি আজকে এই সভায় আমার পাশে, উনি প্রধান অতিথি হিসেবে অলঙ্কৃত করছেন চেয়ার। আমি আনন্দিত। আরো উপস্থিত আছেন সংগ্রামী যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ। যদিও সালাম ভাইয়ের আমি কখনো আইনজীবী হিসেবে দেখি নাই। হ্যাঁ, উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সংগ্রামী সহযোদ্ধা মীর শরফত আলী সপু, ধর্ম বিষয়ক সম্পাদক জামাল ভাই, রফিকুল ইসলাম জামাল ভাই। উপস্থিত আছেন শামসুজ্জামান মেহেদি,
আমার এক সময়ের সহযোদ্ধা মেহেদি আছেন, আবুল কালাম আজাদ আছেন, বাবু আছেন, আর ওলেমা দলের সেক্রেটারি আবুল হোসেন, আমার জেল পার্টনার নজরুল ভাই আছেন। সময় কম, মঈন স্যার বক্তব্য রাখবেন। আমরা আমাদের নেত্রীর সুস্থতার জন্য দোয়া করব, আমাদের নেতা জনাব তারেক রহমানের সুস্থতার জন্য দোয়া করব, আমাদের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম সাহেবের জন্য দোয়া করব। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন যে আমাদের নেত্রী যখন লন্ডন থেকে দেশে ফিরলেন, উনি যখন তার হুইল চেয়ার থেকে উঠে দাঁড়ালেন, তখন মনে হয়নি সারা বাংলাদেশ যেন উঠে দাঁড়িয়েছে। এমন নেত্রী পৃথিবীতে খুঁজে পাওয়া দুষ্কর, যিনি হাসলে দেশ হাসে, যিনি কাঁদলে দেশ কাঁদে, আর যিনি উঠে দাঁড়ালে সমগ্র দেশ যেন দাঁড়িয়ে যায়। অথচ এই নেত্রীকে হুইল চেয়ার ধরিয়ে দিয়েছিলেন শেখ হাসিনা। আমরা বারবার বলেছি আমাদের নেত্রী অসুস্থ হয়ে পড়ছেন, আমাদের নেত্রী জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তাকে চিকিৎসা দিন, চিকিৎসা পাওয়া তার অধিকার। শেখ হাসিনা কি বলেছেন? এই শুনি মরে মরে, এই শুনি যায় যায়, বয়স 80 বছরের ঊর্ধ্বে, এখন তো এমনি যাওয়ার সময় হয়েছে, এত কান্নাকাটি করার কি আছে? ছি 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 ছি। উনি কি বেগম খালেদা জিয়ার 20 বছরের ছোট, 10 বছরের ছোট? মাত্র 2 বছরের ছোট। আপনি বেগম খালেদা জিয়ার মৃত্যু প্রত্যাশা করেছিলেন, কিন্তু রাখে আল্লাহ, মারে কে? কেউ। রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ। এখন তো দেশের 16 কোটি মানুষ একজনকে ফাঁসির কাছে দেখতে চায়। 16 কোটি মানুষ আমার এমন নিকৃষ্ট মনের একজন মহিলা, এমন ছোট মনের একজন মহিলা, যার সমগ্র আত্মাই কলুষিত, ক্ষমতায় যাওয়ার জন্যে যে নেত্রী একসাথে আন্দোলন করেছিলেন, যদিও উনি পালিয়েছিলেন এর সাথে সাথে, সেই কথা নাকি বাদই রাখলাম। উনি যখন গ্রেপ্তার হলেন, ওনার দলের কোন নেতা ওনার মুক্তি দাবি করে নাই, বেগম খালেদা জিয়া ওনার মুক্তি দাবি করেছিলেন। এই নেত্রী আপনি মৃত্যু প্রত্যাশা করলেন, তাকে হুইল চেয়ার ধরিয়ে দিলেন, এবং কেন? ক্ষমতার জন্য। আহারে ক্ষমতা! সেই নেত্রীকে যারা আশ্রয় দিয়েছেন, যে নেত্রীর হাত প্রায় 1.5 সহস্রাধিক নিরপরাধ তরুণের রক্ত লেগে আছে, যে নেত্রীর হাতে 57 জন ব্রিলিয়ান্ট অফিসারের হত্যার সাথে যিনি জড়িত, ওই শাপলায় অসংখ্য মাদ্রাসার নিরপরাধ ছাত্রকে যিনি হত্যা করিয়েছেন, এখন নতুন নতুন তথ্য আমাদের কাছে চলে আসছে হত্যাকাণ্ডের। সেই নেত্রীকে যারা আশ্রয় দিয়েছেন, কি ভাষায় তাদের ধিক্কার জানাবো, কি ভাষায় তাদের সমালোচনা করব, সে ভাষা আমার জানা নেই। যুদ্ধ চলছে একটি দেশের সাথে, আমরা যুদ্ধ চাই না। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত, এই উপমহাদেশে আমরা কোনো ধরনের যুদ্ধ চাই না, তা ঠিক আছে। কিন্তু ওনারা শুধু আমাদের দেশে নিরপরাধ মানুষের হত্যাকারীকে শুধু আশ্রয় দেন নাই, অনেক বড় বড় কথা বলেছেন। ওই পশ্চিমবঙ্গে ওনাদের একজন রাজ্য প্রধান আছেন, কি যেন নাম, ভারত একটা পুরনো গণতান্ত্রিক দেশ, আমাদের চেয়ে আগে তারা স্বাধীন হয়েছে। সে দেশে তো রাজনীতি এমন পর্যায়ে গেছে আমি ঠিক জানি না, এমন মানুষ তাদের দেশের রাজ্য প্রধান হয় কি করে, যিনি বলেন আমাদের ভয় দেখান, বাংলাদেশে নাকি 2-3টি রাফেল বিমান পাঠিয়ে দিলে নাকি আমরা টয়লেট করে দেব।
তো আমরাও তো এখন বলতে পারি যে রাফেল বিমান নিয়ে আমাদের টয়লেট করাতে চেয়েছিলেন, সেই রাফেল বিমান তো দেখলাম শত্রু এলাকায় যাওয়ার আগে নিজেই টয়লেট করে বসে আছে। ভাই আমার, এরপর আসুন আমাদের নেতা তারেক রহমান। আমাদের নেতা তারেক রহমান এমন ভাগ্যবান মানুষ পৃথিবীতে খুব কম পাওয়া যায়, যার বাবা প্রেসিডেন্ট ছিলেন, যার মা প্রধানমন্ত্রী ছিলেন। আমরা দেখি বিশ্বের বড় বড় রাষ্ট্রনায়ক, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সন্তানরা পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে ভোগ বিলাসে ব্যস্ত, তাদের নাইট ক্লাবে তাদের খুঁজে পাওয়া যায়। অথচ আমাদের নেতা তারেক রহমান, যার বাবা ছিলেন প্রেসিডেন্ট, যার মা ছিলেন প্রধানমন্ত্রী, তিনি 15-16টি বছর একটি ঘরের মধ্যে একটি চেয়ারের উপর বসে একটি সফল আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। আজ মনে পড়ে শহীদ জিয়ার মৃত্যুর পর মানিক মিয়া এভিনিউতে যে জানাজা হয়েছিল, পৃথিবীর ইতিহাসে তার সবচেয়ে বড় জানাজার একটি জানাজা। সেই জানাজায় বাংলাদেশের কোটি মানুষ কান্না করেছে, মহান আল্লাহ তাআলার কাছে বলেছে, তুমি আমাদের প্রিয় সন্তানকে নিয়ে গেলে আমাদের এখন কি হবে। সেদিন মহান আল্লাহ হয়তোবা তার সমস্ত দেশপ্রেম নিয়েই তার সন্তানকে দিয়ে দিয়েছিলেন আমাদের সেবা করার জন্য, এই দেশের মানুষের সেবা করার জন্য। তাই তো 15-16টি বছর তার সমস্ত ঘুমকে উনি হারাম করে দিয়ে ওই রুমের ওই চেয়ারে বসে এই দেশের প্রতিবাদী মানুষকে সংগঠিত করেছেন, তরুণদের সংগঠিত করেছেন এবং শেখ হাসিনার মতো স্বৈরাচারের বিদায় ঘটিয়েছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান। আমার মনে হয় আমরা আমাদের প্রিয় নেতা যখন দেশে আসবেন, আমরা তো ওনাকে সম্বর্ধনা দিবই, এর পাশাপাশি যে চেয়ারটিতে বসে তিনি এই আন্দোলন সংগঠিত করেছেন, সেই চেয়ারটিকেও আমরা আমাদের স্মৃতি ঘরে স্থান দেব। ভাইরা আমার, বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমাদের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বয়স হয়েছে, এখন অসুস্থ। আমরা যখন দেখি উনি মাঝে মধ্যে ঘুরে ঘুরে হাঁটেন, তখন আমাদের কষ্ট লাগে। যে মানুষটি আপোষ করেননি, যে মানুষটি লড়াই করে গেছেন, আওয়ামী লীগের মতো একটি ফ্যাসিস্টকে মোকাবেলা করা তো সহজ কাজ নয়। দলের মহাসচিব হিসেবে উনি চেষ্টা করে গেছেন, উনি সংগ্রাম করে গেছেন এবং এক্সাম্পল তৈরি করেছেন। আগামীতে যারা দলের মহাসচিবের দায়িত্ব নেবেন তাদের জন্য উনি অনেক এক্সাম্পল তৈরি করে গেছেন। তাই আমি বলতে চাই, আজকের এই বিরাট মাহফিলে আমরা আমাদের প্রিয় নেত্রীর জন্য সুস্থতার জন্য দোয়া করব, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের জন্য ওনার সুস্থতার জন্য দোয়া করব এবং আমাদের সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সুস্থতার জন্য দোয়া করব। এবং আগামীতে ওলেমা দল শুধুমাত্র ঘরের মধ্যে নয়, শুধুমাত্র শহীদ জিয়ার বাজারে নয়, শুধুমাত্র মিলাদ মাহফিলের মধ্যে নয়, বাংলাদেশের প্রতিটি অঞ্চলে অঞ্চলে গিয়ে ধর্মপ্রাণ মানুষদের সাথে মিশে তাদেরকে সংগঠিত করে তাদেরকে আমাদের দলের কর্মসূচি বাস্তবায়নে সম্পৃক্ত করতে হবে। আমি খুশি হয়েছি বলে সাংগঠনিক ভাবে শক্তিশালী হচ্ছে, তবে আরো অনেক 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 শক্তিশালী হতে হবে। ঠিক আছে, ধর্ম ব্যবসায়ীরা যাতে ধর্ম নিয়ে ব্যবসা করার সুযোগ না পায়, সেই ভূমিকায় যেতে হবে ওলেমা দলকে। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে, আমাকে দাওয়াত দিয়েছেন এই জন্য ধন্যবাদ। ধন্যবাদ সোহেল ভাইকে মূল্যবান শিক্ষণীয় বক্তব্য দেওয়ার জন্য। প্রিয় নেতৃবৃন্দ, সোহেল ভাইয়ের কথা আপনাদের বলতে চাই, আজকে যারা ধর্ম ব্যবসায়ী তাদের বিরুদ্ধে আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিস অনুযায়ী তাদের ভুলগুলো ধরে নিয়ে তারা যে এখন বিভিন্ন ধর্ম ব্যবসা দিয়ে ইসলামের লেবাস লাগিয়ে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে
গিয়ে অবস্থান নিচ্ছে, সেগুলো জনগণের মাঝে তুলে ধরে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল এবং শহীদের এই সম্মেলনকে শক্তিশালী করতে হবে। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির অনুমতিক্রমে আজকের অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি উলামা দলের সংগ্রামী আহ্বাদ মাওলানা সেলিম রেজা ভাইকে বক্তব্য দেওয়ার জন্য শুভেচ্ছা অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল থেকে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আজকের এই মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের পিতৃ সমতুল্য জনাব ডক্টর মঈন খান সাহেব, উপস্থিত আছেন বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব, যাকে আমি প্রথমেই দাওয়াত দিয়েছিলাম। উনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আমাদের পক্ষ থেকে ওনাকে আমি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজপথের লড়াকু সৈনিক, সাবেক ছাত্রদল সাবেক সভাপতি জনাব হাবিবুল নবী খান সোহেল ভাই, যার সাথে দীর্ঘদিন আমরা ছাত্র আন্দোলন করেছি, আন্দোলন সংগ্রাম করেছি। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ভাই, যিনি উলামা দলের সকল প্রোগ্রামে সকল অনুষ্ঠানে উপস্থিত হন। এই জন্য আমরা উলামা দলের পক্ষ থেকে ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। উপস্থিত আছেন আমাদের হৃদয় হাট বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের কি অভিভাবক, নামটা কি রফিক ইসলাম জামাল ভাই, যিনি আমাদেরকে সার্বিক সহযোগিতা করছেন, বুদ্ধি পরামর্শ দিচ্ছেন, আন্তরিকভাবে আমাদেরকে এই দলকে এগিয়ে নেওয়ার জন্য সার্বিকভাবে সহযোগিতা করছেন। সেই ধর্ম বিষয়ক সম্পাদক জনাব রফিক ইসলাম জামাল ভাই। উপস্থিত আছেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জনাব শারাফত আলী শুভ ভাই। উপস্থিত আছেন আরক সোনালী ফসল ছাত্র দলের আরক সোনালী ফসল, যিনি এই ছাত্র দলের এক অগ্রণী নায়ক, যিনি এরশাদের বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রাম করেছেন। বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রাজপথের লড়াকু সৈনিক জনাব কামরুজ্জামান রতন ভাই। উপস্থিত আছেন আমাদের আরক রাজপথের লড়াকু সৈনিক এবং ছাত্র দলের সোনালী ফসল, যাকে অনেক নির্যাতন করা হয়েছিল এই স্বৈরাচার শেখ হাসিনা, যার নির্যাতনের কাহিনী শুনলে আমি চোখের পানি রাখতে পারবেন না। সে আমাদের আরেকজন ভাই, যিনি দপ্তরের দায়িত্ব পালন করেছিলেন, জনাব শামসুজ্জামান মেহেদী ভাই। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের সাবেক সদস্য সচিব জনাব মাওলানা প্রিন্সিপাল নজরুল ইসলাম তালুকদার। আর আমার সাথে আছেন আমার সহযোদ্ধা, আমার স্ত্রীর ছোট ভাই জনাব মাওলানা অ্যাডভোকেট আবুল হোসেন, যিনি সার্বক্ষণিকভাবে আপনাদের খোঁজখবর রাখেন, দলের জন্য কাজ করেন, আমার সাথে অত্যন্ত পরিশ্রম করেন। সাথে সাথে আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি বিভিন্ন জেলার সভাপতি সেক্রেটারি, নবগঠিত অনেক জেলার সভাপতি সেক্রেটারি, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে প্রেস মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, অনলাইন মিডিয়ার সাংবাদিক ভাইরা অনেক কষ্ট করে পরিশ্রম করে অনেক দূর দূরান্ত থেকে এসে সংবাদ সংগ্রহ করে
এই দেশ এবং জাতির সামনে উপস্থাপন করেন। এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আপনারা যেন আপনাদের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে, সুন্দরভাবে এবং নিরপেক্ষভাবে এই দেশ এবং জাতির সামনে তথা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে পারেন। এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের পক্ষ থেকে অনেক আলেম ওলামা, পীর, মাশায়েখ, অনেক হাফেজকারী আছে, তাদের পক্ষ থেকে আপনাদের জন্য আমরা দোয়া করি এবং সবসময় আপনাদের জন্য দোয়া করব। সাংবাদিক ভাইরা, আপনাদের মাঝে আমাদের একটি আকুল আবেদন থাকবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য, অতিথি আমাদের মহাসচিবের জন্য, বিএনপির জন্য যেভাবে আপনি অতিথি কাজ করেছেন, আপনাদের কাছে আজকে ওলামা দল এখান থেকে আপনাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে। বাংলাদেশের মধ্যে যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে, ততক্ষণ পর্যন্ত আপনাদের কলম, আপনাদের সংগ্রাম আপনারা চালিয়ে যাবেন। এই দেশ এবং জাতির স্বার্থে আপনাদের কর্মকাণ্ড আপনি চালিয়ে যাবেন। বাংলাদেশে যেন একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, আপনারা আমরা সকলে যেন একটি নিরাপদ রাষ্ট্রে বসবাস করতে পারি, সেই ব্যবস্থা আপনাদের মাধ্যমে জাতি পাবে বলে আমাদের বিশ্বাস। আজকে আপনাদের কাছে আমার একটি আকুল আবেদন থাকবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য প্রতি ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবেন। আজকে আনুষ্ঠানিকভাবে দোয়া আমি চাই, সাথে সাথে যখনই দোয়া করবেন, যখনই নামাজ পড়বেন, তখনই দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। হে আল্লাহ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিপূর্ণ সুস্থ করে দেশ এবং জাতির জন্য আপনি তাকে কবুল এবং মঞ্জুর করে নেন। দোয়া করবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যাকে এই দেশের নির্যাতন করে তার হাড় ভেঙে দিয়েছিল, তাকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছিল, সে চিকিৎসার জন্য বিদেশের মাটি চলে যেতে হয়েছিল। তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে পরিপূর্ণ সুস্থ করে এবং এই দেশে তাড়াতাড়ি এসে দেশ এবং জাতির জন্য, দেশের গণতন্ত্রের জন্য, তাদের দেশের আফার করে মানুষের জন্য, ধর্মীয় মূল্যবোধ, তাদের ইসলামীয় মূল্যবোধের জন্য কাজ করতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ দান করে। আমিন। দোয়া করবেন আমাদের বিএনপির মহাসচিব, যিনি সর্বশেষ আমাদের সাথে জেলখানা ছিলেন, অসুস্থ ছিলেন, আমাদের সেই মহাসচিবের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থ করে এই দেশ এবং জাতির জন্য খেদমত করতে পারে, তৌফিক দান করেন। পরিশেষে এটি হলো শহীদি মাস। কি মাস এটা? এই মাসটার নাম কি? মে মাস। এই মাসে দেশি এবং বিদেশি সকল ষড়যন্ত্রের মাধ্যমে গণতন্ত্রের অগ্রনায়ক, আমাদের সাবেক প্রেসিডেন্ট, বীর মুক্তিযোদ্ধা, জেড ফোর্সের প্রধান, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শাহাদাত বরণ করতে হয়েছিল এই দেশ এবং জাতির জন্য। আগামী 30 মে তার শাহাদাত বার্ষিকী, তার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। যারা আজকের এই অনুষ্ঠানকে শত ব্যস্ততার মাঝেও আমাদের এই অনুষ্ঠানকে সময় দিয়েছেন, আমাদের অনুষ্ঠানকে সুন্দর সফল করেছেন, আপনাদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ আপনাদের সবাইকে দীর্ঘজীবী করুক, নেক হায়াত দান করুক, ইহজীবন এবং পরজীবনে কল্যাণ দান করুক। সবাই বলে আমিন। সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় নেতৃবৃন্দ। আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আপনাদের সম্মুখে আজকের এই দোয়া অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য পেশ করবেন জেনার ডিগনেশন অ্যান্ড ডিগনিটি। বর্ণনা করে শেষ করা যাবে না, শুধু এটুকু বলতে চাই, বিশিষ্ট শিক্ষা অনুরাগী, বিশিষ্ট অন্যতম শিক্ষক, বিশিষ্ট গবেষক, সাবেক বারবার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, মাটি এবং মানুষের নেতা, যিনি এই বিগত 17 বছর আন্দোলনে সর্বশেষ এই বয়সে উপনীত হওয়ার পরেও আমাদের বিএনপির বিভিন্ন কর্মসূচিতে 28 অক্টোবরের পরে দামি নির্বাচনকে প্রতিহত করার জন্য রাজপথে সশরে উপস্থিত থেকেছেন এবং ওলামা দলের প্রোগ্রামও ছিলেন। হ্যান্ডবিল
ইনস্টিটিউট করেছেন গুলশানে, উনি কিন্তু পুলিশ ডিবিএসপির কোনো ভয় পান নাই। সে বারবার এই বলেছে, পুলিশের হাতে বারবার নির্যাতিত হচ্ছেন। উনি বলেছেন মৃত্যু একবার আসবে, আমি মৃত্যুকে ভয় পাই না, আমি কোনো দমনকে ভয় পাই না। সেই গর্বিত সন্তান বাংলাদেশের ডক্টর মঈন খান স্যার আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, স্যারকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। বক্তব্য নিয়ে আসছেন ডক্টর মঈন খান স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এখানে সমবেত হয়েছি একটি বিশেষ উদ্দেশ্যে। আপনারা শুনেছেন, আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্যের জন্য দোয়া করব। আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মঙ্গলের জন্য দোয়া করব এবং সর্বশেষ আমাদের মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেবের জন্য দোয়া করব, যিনি ব্যাংককে আছেন এই মুহূর্তে, যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। এখানে দীর্ঘ বক্তব্য আপনারা শুনেছেন, চমৎকার সব বক্তব্য। আমি জানেন আমি শিক্ষক মানুষ, রাজনীতির অঙ্গনের খুব বড় ভালো বক্তৃতা আমি দিতে পারবো সেটা হয়তো না। আমি কিছু কথা বিগত কয়েক মাসের 5ই আগস্ট পরবর্তী যে কথাগুলো আমার মনে নাড়া দিচ্ছে, সেই কথাগুলো কিছু আপনাদের সামনে তুলে ধরব। প্রথম কথা, আপনাদের মনে আছে 5ই আগস্টের পরপর সাংবাদিকেরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে একটি প্রশ্ন করেছিলেন আওয়ামী লীগ সম্বন্ধে। তারা যে দীর্ঘ 15 বছর জুলুম, নির্যাতন, অত্যাচার করেছেন সে সম্বন্ধে প্রশ্নটি ছিল। আশা করি আপনাদের মনে আছে। আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি উত্তর দিয়েছে। এখানেই তার শ্রেষ্ঠত্ব, এখানেই তিনি প্রমাণ করেছিলেন যে তিনি সত্যিকার অর্থে একজন রাষ্ট্রনায়ক, এবং তিনি উত্তর দিয়েছিলেন রাষ্ট্রনায়কের। তিনি প্রমাণ করেছিলেন যে বিএনপি কোনো রাজনীতি করে না, যে রাজনীতি প্রতিহিংসা, সেই রাজনীতি বিএনপি করে না। আমাদের দেশনেত্রী তার কথার মাধ্যমে সেদিন সেটা প্রমাণ করে দিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, গুরুত্বপূর্ণ বিশেষ করে এই কারণে যে আমরা বিগত 15 বছর যে হিংসাত্মক কার্যকলাপ দেখেছি আওয়ামী লীগের কাছ থেকে। এখানে এই কক্ষের ভেতরে যারা রয়েছেন, আপনাদের বক্তব্য শুনেছি, আমার ডাইনে বায়ে যারা বসে আছেন, আপনারা জানেন বিএনপির সর্বোচ্চ পর্যায়ে বেগম খালেদা জিয়া থেকে শুরু করে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান থেকে শুরু করে, আমাদের মহাসচিব থেকে শুরু করে, আমরা এই কক্ষে যারা আছি এবং আমাদের তৃণমূলের গ্রামে গঞ্জে যারা নেতা এবং কর্মী রয়েছেন, এমন কেউ নেই যার বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা দেওয়া হয় নাই, যার বিরুদ্ধে জুলুম নির্যাতন করা হয় নাই, যাকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয় নাই, এবং যাকে মিথ্যা মামলা দিয়ে শুধু কারাগারে প্রেরণ নয়, তাদের মিথ্যা শাস্তি প্রদান করা হয়। কিন্তু এই সব কিছু যখন এই দেশের 18 কোটি মানুষ দেখেছে, দেশে এবং বিদেশে দেখেছে, এবং শুধু দেশের মানুষ নয়, বিদেশের যারা রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করে, বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘন নিয়ে যারা চিন্তা করে, রাজনৈতিক নিষ্পেষণ নিয়ে যারা চিন্তা করে, তারা কিন্তু মুখ বন্ধ রাখেনি, তাদের মতামত তারা প্রকাশ করে গিয়েছে। এই প্রসঙ্গে আমি আপনাদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ কথা আজকে বলতে চাই। এই বিগত 9 মাস 5ই আগস্টের যে বৈপ্লবিক পরিবর্তন, তারপরে বাংলাদেশের 18 কোটি মানুষের যে প্রত্যাশা, তার পরিপ্রেক্ষিতে আমি একটি কথা বলতে চাই, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন।
কিছুদিন যাবৎ আমার একটি ধারণা হচ্ছে, আমি একটি অদ্ভুত কথা শুনতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠী থেকে। আমি তাদের নাম করতে চাই না, আমি কারো নাম নিয়ে কারো সমালোচনা করি না। আমরা একটা অদ্ভুত কথা শুনতে চাচ্ছি, এভাবেই বলি, সামনে যদি কেউ নির্বাচন করে, সেই নির্বাচনের মাধ্যমে যেন আবার বাংলাদেশে আরেকটি স্বৈরাচারী সরকার চলে আসবে। একথা কিন্তু ঠিক এই ভাষায়, স্পষ্ট ভাষায় বিগত কয়েক মাসে অনেকেই বলেছে, যদি আপনাদের মনে থাকে। আমি কথাটি অদ্ভুত বলছি এই কারণে যে আমরা তো জানি যে বিগত প্রায় 2 দশক ধরে ভুয়া জালিয়াতির নির্বাচনের মাধ্যমে, সাজানো নির্বাচনের মাধ্যমে স্বৈরাচার এসেছিল, তারা বাংলাদেশকে কুক্ষিগত করে রেখেছিল। তাহলে কি আজকে যারা কথা বলছে তারা কি আসলে আগামীতে আরেকটি সেরকম জালিয়াতির নির্বাচনই করতে চায়, যে নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের আছে? আমি সেই প্রশ্ন আজকে সরাসরি আজকে যারা দেশ পরিচালনা করছেন এবং তাদের যারা সহযোগীরা রয়েছেন তাদেরকে আমি আজকে এই প্রশ্ন সরাসরি করতে চাই। তারা কি তাহলে বিগত 15 বছরের মতো লিগড ইলেকশন বা ভুয়া নির্বাচন অথবা ভোটারবিহীন নির্বাচন, সেই নির্বাচনই করতে চাচ্ছেন? কেননা সেই ধরনের নির্বাচনের মাধ্যমেই তো স্বৈরাচারী সরকার। কোন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে স্বৈরাচার আসতে পারে, এবং যদি সেটাই সত্য হয়, এবং যদি এই সরকার একটি আগামীতে সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন করে, সেটা তারা বলেছেন যে তারা বিশ্বের বুকে নাকি একটি উদাহরণ হয়ে থাকবে, তাহলে সেই ধরনের নির্বাচনের মাধ্যমে কিভাবে একটি স্বৈরাচারী সরকার আসবে? আজকে আমি সেই প্রশ্ন বাংলাদেশের 18 কোটি মানুষের সামনে তুলে দেখুন। ইঙ্গিত বিভিন্ন রকমের দেওয়া হচ্ছে। একটি ইংরেজিতে শব্দ আছে ন্যারেটিভ বলে, সেই ধরনের একটি ন্যারেটিভ, বাংলায় আমি বলি একটি কল্প কাহিনী তৈরি করার চেষ্টা করা হচ্ছে। গল্প কাহিনীটি কি আমি খোলাখুলি ভাষায় বলি, কিছু মনে করবেন না। গল্প কাহিনীটি কি? আরে বিএনপি নাকি আগামীতে ক্ষমতায় আসলে দেশ নাকি রসাতলে চলে যাবে। আমি কিন্তু খোলাখুলি কথাটা বলে দিচ্ছি এই কারণে যে আমি রাজনীতির মার্কেট বুঝি না। আমার মনে যেটা আছে, যেটা আমি শুনি বুঝি, সেটা আমি মুখে বলে দিই। এই কথাটি কিন্তু এই ন্যারেটিভ, এই গল্প কাহিনী কিন্তু বিগত কয়েক মাস যাবৎ চালানো হচ্ছে। এবং আজকে দেখুন, লক্ষ্য করুন কেন তারা এই কথা বলছে। তাহলে কি তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনকে ভয় পায়? তারা কি ইতিমধ্যেই বুঝে ফেলেছে যে বাংলাদেশের মানুষ একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে কাকে ভোট দিয়ে এই দেশ পরিচালনার দায়িত্ব দেবে, সেটা কি তারা ইতিমধ্যেই বুঝে ফেলেছে? এবং বুঝে ফেলেছে বলেই কি তারা ভয় পাচ্ছে যে তারা তাহলে আজকে নির্বাচনবিহীন সরকার, তারা যে ক্ষমতার মোহে জানি না, তারা যেভাবে দেশ পরিচালনা করছে এবং তারা বিভিন্ন তাল বাহানায় তারা সংস্কারের কথা বলছে, আরো নানান কথা বলছে, নির্বাচনের রোডম্যাপ আমরা আজকে পর্যন্ত দেখতে পারিনি। তাহলে তারা কি ভয় পাচ্ছে যে একটি সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন হলে বাংলাদেশের মানুষ কাকে ভোট দেবে? তাহলে তারা তো সরকারি ক্ষমতায় থাকতে পারবে না, এই ভয়টাই কি তারা পাচ্ছে? এখানে অনেক কথা বলতে হয়, গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলি। আমি খোলাখুলি কথা বলছি। এরকম ইঙ্গিত আমরা দেখেছি, পত্রিকায় দেখেছি, টেলিভিশন আওয়ারও দেখছি, ফেসবুকে দেখছি। তারা নাকি বাংলাদেশের রাজনীতি সব বুঝে ফেলেছে। তারা বলছে কি, হ্যাঁ, এরকম ভাবে সংস্কার না করে আমরা যদি আরেকটি নির্বাচন দেই, তাহলে আবার যে আসবে তারা আবার স্বৈরাচারী হয়ে যাবে। আরে এটা কিরকম কথা? বিএনপি আবার কবে স্বৈরাচারী ছিল? বিএনপি আবার কবে স্বৈরাচারী ছিল? আমি ছোট্ট দিয়ে একটি উদাহরণ দিই। আজকের যে শিরোনাম, সেই শিরোনাম থেকে উদাহরণ দেব। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 35টি মামলা দিয়েছিল আওয়ামী লীগ। বিএনপি কি আওয়ামী লীগের
যিনি সভানেত্রী তার বিরুদ্ধে একটি মামলা দিয়েছে? দেয় নাই। তাহলে এই প্রশ্ন কেন আসছে? আওয়ামী লীগ বিএনপির মহাসচিবের বিরুদ্ধে 117-এর অধিক মামলা দিয়েছে। বিএনপি কি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একটি মামলাও দিয়েছে? একটি মামলাও দেয়। তাহলে এই তুলনা কেন আসছে? আমি প্রশ্ন করতে চাই, এই সরকার, বিগত সরকার বা বিগত সরকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিয়েছে, মিথ্যা মামলায় শাস্তি দিয়েছে, রাজনৈতিক মামলায়। বিএনপি কি সেরকম তার সমকক্ষ যিনি রয়েছেন আওয়ামী লীগে তার বিরুদ্ধে একটি মামলাও দিয়েছে? দেয় না। তাহলে এই প্রশ্ন কেন আসছে যে আগামী নির্বাচনের মাধ্যমে আবার যদি বিএনপি আসে তাহলে তারা স্বৈরাচারী হয়ে যাবে? এগুলো কল্প কাহিনী। এই কল্প কাহিনী প্রচার যারা করে তারা মিথ্যাচার করছে। এটা জোর গলায় করতে হবে, মিথ্যাকে প্রতিবাদ করতে হবে, সত্যকে বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরতে হবে। বিএনপি একটি গণতান্ত্রিক দল, বিএনপি প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করে না। আওয়ামী লীগ ভুলে গেছে এবং আজকে যারা জনগণের প্রতিনিধি নির্বাচন ছাড়া আজকে যারা নিজেদের জনগণের প্রতিনিধি দাবি করছে তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে ফেসবুকে মিথ্যা প্রচার করে রাজনীতি যে সৃষ্টি হবে, সেই রাজনীতি দিয়ে বাংলাদেশের মানুষ 18 কোটি মানুষের চোখে ধুলো দেওয়া যাবে না। এবং সে কারণেই আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বলে, আমরা উদার রাজনীতিতে বিশ্বাস করি বলে আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। আমাদের বুক, আমাদের হৃদয় পরিষ্কার। সেই সুষ্ঠু নির্বাচনে যদি আজকের ছাত্র দল বা নাগরিক দল অথবা আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি নির্বাচিত হন, আমি সর্বপ্রথম তাদের স্যালুট জানাবো। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, কিন্তু তারা জানে যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে বাংলাদেশের জনগণ কখনো তাদের বিজয়ী করবে না। বক্তব্য আমি দীর্ঘ করতে চাই না, কিন্তু একটি বিষয় আমি বক্তব্য শেষ করার আগে স্পষ্ট করে দেব। যারা মনে করেন বিগত 2024 সালের জুলাই অগাস্টে বৈপ্লবিক পরিবর্তন এসেছে কেবলমাত্র জুলাই আগস্টের বিপ্লবের কারণে, তারা ভ্রান্ত ইতিহাস পাঠ করছে। তারা জানেন না 2024-এর জুলাই আগস্টে বাংলাদেশে যে বৈপ্লবিক পরিবর্তন এসেছে তার ভিত্তি সৃষ্টি করেছে বিএনপি সহ বাংলাদেশের সব গণতান্ত্রিক দল বিগত 15 বছরে তাদের আত্মদানের মাধ্যমে। বিএনপি আপনারা জানেন প্রায় 5 মিলিয়ন নেতা কর্মী মিথ্যা মামলায় তারা জর্জরিত হয়েছিল। বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত 1 লক্ষ মিথ্যা আজগুবি গায়েবী মামলা দেওয়া হয়েছিল। আমরা জানি অত্যাচার নির্যাতন কি জিনিস, কিন্তু আমরা অন্যকে সেই অত্যাচার নির্যাতন করি না। আজকে যারা বড় বড় কথা ভুলে গেছে তারা বিএনপির আদর্শ সম্বন্ধে তারা অজ্ঞ। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, যিনি স্বাধীনতার ঘোষক ছিলেন শুধু নয়, যিনি বাংলাদেশকে বিশ্বের বুকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন ব্যক্তির যে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা সেই আদর্শে বিশ্বাস করে আমরা রাজনীতি করি। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আপোষহীনতার রাজনীতি করি। আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে পরিশ্রম, যিনি দীর্ঘ
বিগত প্রায় 1 দশক ধরে এই বাংলাদেশে যে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে তার পটভূমি যিনি সৃষ্টি করেছেন। আমরা সেই রাজনীতি, আমরা মানুষের জন্য রাজনীতি করি। কাজে কোনো ভ্রান্ত ভুল ধারণা, গল্প গুজব, ফেসবুক ফেক নিউজ দিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষকে বিভ্রান্ত করতে কেউ পারবে না। আমরা ইনশাআল্লাহ যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ সৃষ্টি হয়েছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, জনাব তারেক রহমানের নেতৃত্বে, আমরা বাংলাদেশের 18 কোটি মানুষকে আমরা সেই গণতন্ত্র পুনরায় উপহার দেব। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখানে দোয়া মাহফিল হবে। দোয়া মাহফিলে আপনি দোয়া করবেন আমাদের দেশ নেত্রীকে যেন আল্লাহ সম্পূর্ণ সুস্থ করে দেন, আমাদের জনাব তারেক রহমান সাহেবকে সম্পূর্ণ সুস্থ করে দেন, আমাদের মহাসচিবকে সুস্থ করে দেন। সবাইকে ধন্যবাদ। আপনাদের অনেক কষ্ট হচ্ছে, আমরা এখানে মিলাদে চলে যাব। মিলাদের ফাঁকে ফাঁকে আমরা যে অবস্থা বসে থাকবেন তারপর আপনার হাতটাতে পৌঁছা দিবেন। মিলাদ পরিচালনা করছেন বাংলাদেশ জাতীয় ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সদস্য সচিব জনাব মাওলানা অ্যাডভোকেট আবুল হোসেন। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه